নিজের ঘরে বসেছিল ঈশান, ল্যাপটপে কাজ করছিল। তখন পাশে থাকা ফোনটা বেজে উঠল। একটা অপরিচিত নম্বর। ঈশান ফোন রিসিভ করে কানে লাগালো। কে? ঈশান। ঈশান অবাক হলো। অপর পাশে মেয়েলি আওয়াজে শুনে বুক কাঁপল তার। ওই কণ্ঠ তার চেনা, বড্ড বেশি চেনা। তবুও সে শিওর হতে চাইল। আবারও প্রশ্ন করল, কে? আমি ইলমা। কণ্ঠটা কিঞ্চিত কাঁপল ইলমার। অপর প্রান্তের মানুষটার হতভম্ব ভাব কিছুটা হলেও সে টের পাচ্ছে। জানলায় ভেদ করে আসা বাতাসের ঝাপটায় নিজের উড়তে থাকা খোলা চুলগুলো ধীরে হাতে ঠিক করে নিল সে। তখন ঈশানে গভীর আওয়াজ শুনতে পেল ইলমা। প্রকৃতির সাথে সেও নিজের দ্বন্দ্ব দেখাচ্ছে। কি চাই আপনার? ইলমা থমকালো। যেই কণ্ঠে এতদিন সে ভালোবাসার বাণী শুনতে পেল, সেই কণ্ঠে আজ দূরত্বের বাণী। এমন কিছু সে কিভাবে সহ্য করবে? নিজেকে শান্ত করতে চাইল ইলমা। কৃত্রিম স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আপনি কেন করছো ঈশান? এত পরিবর্তন কেন? বিষাদ কণ্ঠে করুণ আর্তনাদে কেমন লাগলো ঈশানের। তার গলার স্বর মলিন হলো। যেখানে সম্পর্কেই এত পরিবর্তন এসেছে, সেখানে সম্বোধনে কি আসে যায় ইলমা? ইলমা শুনল, চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলল। বলল, আমি দেখা করতে চাই তোমার সাথে। আমি চাই না। ঈশানের কঠোর স্বর শুনে ইলমা নিজের গলার স্বর আরও নরম করল। সে কাকুতি মিনতি করে বলল, প্লিজ ঈশান, একবার দেখা করো। লেট মি এক্সপ্লেন এভরিথিং প্লিজ। এবার বোধহয় কিছুটা গলল ঈশান। কিছুক্ষণ চুপ করে থাকলো। ইলমার কথাগুলো তার মনের ভেতরে কেমন যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি করলো। তার চোখের সামনে ভেসে উঠল পুরনো দিনগুলো। কিন্তু সেই স্মৃতিগুলো যতই মধুর হোক, বাস্তবটা ছিল কঠিন। কিছুক্ষণ পর সে গভীর শ্বাস নিয়ে বলল, দেখা করে কি হবে ইলমা? যা ছিল সেটা আর ফিরে আসবে না। ইলমা নিজেকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু তার গলার স্বরে কান্নার ছোঁয়া ছিল স্পষ্ট। আমি জানি ঈশান, অনেক ভুল করেছি, কিন্তু এবার সব শুধরাতে চাই। একবার শুধু কথা বলার সুযোগ দাও প্লিজ। কাল বিকেলে 3টায় ক্যাফে ব্লু ওয়েভে। এটুকুই দিতে পারি, এর বেশি কিছু আর আশা করবেন না। কান্নাটুকু বহু কষ্টে গিলে ফেলল ইলমা। কৃতজ্ঞভাবে বলল, থ্যাংক ইউ। থ্যাংক। আর বলতে পারল না সে, কেঁদে ফেলল। ঈশান শুনল বিষাদ মনে, আর কিছু না বলে ফোনটা রেখে দিল। তার হাতে কাজ বন্ধ হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের ঠান্ডা বাতাস তার গালের ওপর দিয়ে বয়ে গেল, কিন্তু তার মনে চলছিল ঝড়। কাল ইলমার মুখোমুখি হওয়ার জন্য সে আদৌ প্রস্তুত কিনা সেটাই সে জানে না। চোখের সামনে ভাসল যন্ত্রণাময় বিষাদের পূর্ণ সেই অতীত। ঈশান ও ইলমার প্রথম দেখা হয়েছিল এক বিয়েতে। ইলমার আত্মীয়র বিয়েটাই ছিল একটি জমকালো আয়োজন, যেখানে রাজকীয় সাজ, লাল গালিচা আর সঙ্গীতে সুরে ভরা ছিল পুরো পরিবেশ। ঈশান সেই অনুষ্ঠানের একজন অতিথি হিসেবে এসেছিল। বিয়েটা মূলত ঈশানের বন্ধুর কাজিনের বড় ভাইয়ের ছিল। ঈশান তখন একটা চেয়ারে একা বসেছিল। তার বন্ধু রাফি ছিল কাজে ব্যস্ত, তাই সে একা বসেছিল। সেখান থেকে একটি মেয়ের ওপরে চোখ পড়ল। মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে অন্য একজনের মেয়ের সঙ্গে কথা বলছিল। মেয়েটির পরনে সোনালি পাড়ের সাদা শাড়ি, হাতে ঘড়ি, কানে ছোট্ট ঝুমকা। খোলা চুলে আর সাদা শাড়িতে অদ্ভুতভাবে মেয়েটাকে দারুণ লাগছিল। ঈশান মুগ্ধ হলো। তখন রাফি এসে তার পাশে বসলো। সে রাফির পেটে হালকা গুঁতো মেরে মেয়েটার দিকে ইশারা করলো। জিজ্ঞাসা করলো, মেয়েটাকে চিনিস রাফি? কেন? ওকে দিয়ে তোর কি? বিরক্ত চোখে তার দিকে তাকালো ঈশান আর বলল, যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর আগে দে। আমার চাচ্চু, মানে আজ আমার যে কাজিনের বিয়ে, তার বাবার বন্ধুর মেয়ে। ঈশান বোঝার মতন করে মাথা নাড়ালো। রাফিকে মেয়েটার সম্পর্কে আরও প্রশ্ন করলে রাফি তাকে ধীরে ধীরে মেয়েটার সম্পর্কে বলল। মেয়েটার নাম ইলমা। সে একজন ধনী পরিবারের মেয়ে। তার পোশাক আশাক, চলাফেরা, এমনকি তার কথা বলার ভঙ্গিমাও আমাদের মতো সাধারণ পরিবারের।
ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। সে কলেজে পড়ছে বর্তমানে, বেশ ভালো মেয়ে, তবে সব্বার সাথে সহজে মিশতে চায় না, একদম অন্তর্মুখী স্বভাবের, ওই ইন্ট্রোভার্ট যাকে বলে আর কি। তার উপর নিজের মতো টাকাওয়ালা লোকজনই বলতে পারিস, এমন লোকজনকে সে বেশি পাত্তা দেয়। ওনাকে দেখে তো এমন লাগছে না রাফি। সবাইকে দেখেই তুমি বুঝে যাবে না যে কে কেমন। না, তা না, তবুও একটু হলেও তো বোঝা যায় কেমন সে। সবাই এক না, তোর ভাবনার মতন সবাই হবে না তো, তাই না? ঈশান হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশান আর রাফি কথা বলছিল, হঠাৎ করে ইলমা ঈশানের দিকে তাকালো। চোখাচোখি হতেই ঈশানের বুক ধড়ফড় করতে শুরু করলো। ইলমা তার মুখে ভঙ্গি দেখে একটু অবাক হলেও স্বাভাবিকভাবে অন্যদিকে তাকিয়ে গেল। ধীরে ধীরে ঈশান নিজেকে সংযত করল। এরপর কয়েকদিন ঈশানের মনে ইলমার মুখটা বারবার ভেসে উঠল। নিজের মনকে সামলাতে পারছিল না সে। ইলমার চোখে সেই গভীরতা, তার মুচকি হাসি, শাড়িতে মোড়ানো স্নিগ্ধ রূপ, সবকিছু ঈশানের মনে গভীর দাগ কাটছিল। অন্যদিকে ইলমা যতই বাইরে থেকে অহংকারী আর দূরত্ব বজায় রাখার ভঙ্গি দেখাতো, তার মধ্যে এক ধরনের শূন্যতা ছিল। এক ঘরোয়া মেয়ের হৃদয়ের বন্দি ছিল স্বপ্ন, যা কেবল তার পরিবারের প্রতিষ্ঠার ভারে চাপা পড়ে গিয়েছিল। কয়েকদিন পর ঈশানের সঙ্গে আবার ইলমার দেখা হয় রাফির জন্মদিনের অনুষ্ঠানে। রাফি পরিচিত অনেকেই এসেছিল এখানে। ঈশান কিছুটা সাহস করে ইলমার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করে, তবে ইলমার কণ্ঠে আর আচরণে তখনও এক ধরনের দূরত্ব ছিল। হাই এলমা, মনে হচ্ছে আগের বিয়েতে আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, সম্ভবত। আপনি খুব সুন্দর গাইতে পারেন শুনেছি। কে বলল? রাফি বলেছিল। ও, আসলে গান গাওয়া আমার শখ, তবে খুব একটা ভালো গাই না আমি। কথোপকথনের সময় ঈশানের সহজ সরল আর বিনয়ী আচরণে ইলমার ভালো লেগে যায়। ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে একটা সাধারণ দূরত্ব তৈরি হয়। ঈশানের ভাবনায় মত্ত থাকায় ঈশানকে বর্তমানে ফিরিয়ে আনলো মায়ের কথা। ঈশান, বাবা, হ্যাঁ মা। বাবা, এবার তো জীবনকে সুযোগ দাও। আর কত? তুমিও যে ইলমাকে ভালোবাসো তা কি অস্বীকার করবে? অস্বীকার করি না মা, আমি ভালোবাসি ওকে, অবশ্যই ভালোবাসি, তা আমি স্বীকার করি। তবে ইলমা আমাকে ছেড়ে গিয়েছিল, সেটা কিভাবে ভুলবো মা? আফরোজা বেগম চমৎকার বুদ্ধিসম্পন্ন একজন মহিলা। সবকিছু তিনি খুব সুন্দর করে বোঝাতে পারেন, বলতেও পারেন। তাই তিনি নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা, তুমিও কিন্তু দোষী। সব দোষ ইলমাকে দিলেও তো হবে না, তাই না? এটা কি অস্বীকার করবে যে তুমি তাকে ঠকিয়েছো স্রেফ বাজি হিসাবে? মা, এই শব্দটা তুলো না প্লিজ, শুনতে বিশ্রী লাগে। অথচ এই বিশ্রী কাজটাই তুমি করেছো। সব দোষ আমি ইলমাকে কখনোই দিব না ঈশান। তুমি এতে কষ্ট পেলেও আমার কিছুই করার নেই। এখানে অধিকাংশ দোষ তোমার। তুমি নিজেই ঠান্ডা মাথায় ভাবো, নিজের দোষ এমনিই তুমি নিজেই খুঁজে পাবে। ঈশান মায়ের কথা শুনল মনোযোগ সহকারে। সে তার মাকে অসম্ভব শ্রদ্ধা করে। সে জানে তার মা কেমন চিন্তাধারা নিয়ে চলে। তুমি আমার ছেলে হও বলে যে আমি তোমার 7 খুন মাফ করে দিব, এই ভাবনা মাথা থেকে বের করে ফেলো ঈশান। যদি দোষ গুণ হিসেবে কথা বলো, তুমি আর ইলমা দুজনকেই আমি একভাবে দেখেছি। যার দোষ যত, তাকে সেভাবেই দেখছি। ইলমার তুলনায় তোমার ভুলের পাল্লার ওজন অনেক ঈশান। ঈশান শুনল, মায়ের দিকে তাকালো। আফজোরা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। মা চলে যেতেই ঈশান দরজা চাপিয়ে বিছানায় বসলো। দু হাতে মুখ ঢেকে প্রলম্বিত শ্বাস ফেলল। কি হচ্ছে, কেন হচ্ছে সে বুঝতে পারছে না। তবে এতটুকু সে জানে, এসব কিছুর ভিড়ে সে ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত। পরের দিন বিকেল 3টা, ক্যাফে ব্লু ওয়েভের ঈশান প্রথমে পৌঁছে গেল। হাত ঘড়ি দেখল, 3টা 4 বাজে। ক্যাফের ভিতরে ঢুকলো সে। আশেপাশে তাকিয়ে ইলমাকে পেল না সে। বুঝলো ইলমা এখনো আসেনি। সে একটা সাইলেন্ট কর্নার চুজ করলো বসার জন্য। ঈশান একটু উসখুস করছিল। দীর্ঘ 3.5 বছর পর ইলমার মুখোমুখি হয়ে তার সাথে আলাপ করতে চলছে সে। সাথে 3 বছর অনেক লম্বা একটা সময়।
এত বছর হুট করে খুব কাছের পরিচিত কারোর সাথে দেখা হলে অস্বাভাবিক বোধ হয় খুব। এখন ঈশানের তাই হচ্ছে। গলা শুকিয়ে এসেছে। সে ওয়েটারকে ডেকে ঠান্ডা পানি অর্ডার করলো। বোতল নিয়ে একজন এলো। সে ছিপি খুলে পানি খেলো ঢকঢক করে। নিজের অদ্ভুত অস্বস্তি নিয়ে নিজের বিরক্তি বোধ করলো ঈশান। নিজেকে শান্ত করে বসে রইল সে। অপেক্ষা করলো ইলমার। কিছুক্ষণ পর ক্যাফের ডোর খুলে ইলমা প্রবেশ করলো। তার পরনে নীল শাড়ি, কানে ছোট দুল। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে এলো। ঈশান তাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এত বছর পর আবারও সেই চিরচেনা মুখ, সেই চিরচেনা মানুষে যাকে সে ভালোবেসেছিল। হুট করে কেমন যেন সব কিছু হয়ে গেল, সব উল্টে পাল্টে গেল। চিরচেনা মানুষগুলো হুট করে অচেনা হয়ে গেল। চরম অস্বস্তিতে ঈশানের নাজেহাল অবস্থা। ঈশান, কেমন আছো? ভালো, বসুন। ইলমা বসলো। তার শান্ত মন অশান্ত হলো। ছেলেটাকে দেখে সবকিছু অশান্ত হতে শুরু করেছে যেন। আজব তো, এমন কেন হচ্ছে বুঝলো না ইলমা। কিছুক্ষণ নীরবতা। এক পর্যায়ে দুজনের মধ্যকার নীরবতা ঈশান ভাঙল। ইলমা, আমরা নিশ্চয়ই এখানে চুপচাপ বসে থাকতে আসিনি, তাই নয় কি? যা বলতে ডেকেছেন সেটা কাইন্ডলি বলে শেষ করুন। আমার আরও বাকি কাজও তো আছে, সেগুলোও আমায় করতে হবে। এভাবে কথা কেন বলছো? টাইম ওয়েস্ট করছি নাকি আমি তোমার? তুমি তো এমন ছিলে না ঈশান, তাহলে এখন এমন কেন হলে? সব কেন এত পাল্টে গেল? সময় থামে না, তাই না? চলতে থাকে। আমাদের ক্ষেত্রেও তাই। আপনাকেও আমি একই প্রশ্ন করতে পারি ইলমা। আপনি তো অমন ছিলেন না, তবে কেন করেছিলেন সেদিন অমন? ঈশান, আমি জানি আমাদের সম্পর্কটা খুব বাজে জায়গায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি সত্যি চাই আবার সবকিছু নতুন করে শুরু করতে। নতুন করে? আপনি কি জানেন আপনি চলে যাওয়ার পর আমি কেমন ছিলাম? প্লিজ ঈশান, সব দোষ আমার দিচ্ছ কেন? সব কিছুর জন্য কি শুধু আমি একা দায়ী? তোমার কি এতটুকুও দোষ নেই? আমাকে ঠকানোর পর তো আমারও তোমার সাথে এমন ব্যবহার করার কথা, অথচ আমি স্টিল তোমার পেছনে পড়ে আছি। একটা মানুষ কখন নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে এমন করে বলতে পারো? আমি পারি না, সত্যি পারি না। আরে ভাই, এমন কি সাধে করছি আমি? খারাপ লাগছে এই জন্য করছিলাম। কেউ তোমায় কখনো বিরক্ত করেছে? না। তুমি কি করে জানবে যে আমি কেমন ফিল করছিলাম? তুমি তো শুধু ঠকিয়েছো আমাকে। আচ্ছা ঈশান, সত্যি করে বলো তো, তুমি আদৌ কোনোদিন আমাকে ভালোবেসেছিলে তো? ঈশান নিষ্পাপ চোখে দেখলো মেয়েটাকে। ইলমার গলায় করুণ আর্তনাদ তাকে ক্ষতবিক্ষত করলো সহস্র রূপে। সে জানে সে ঠকিয়েছে মেয়েটাকে, তবে কেমন যেন লাগে সেটা পুরোপুরি মানতে। মেয়েটা কেন তাকে আরও একবার সুযোগ দিল না? কেন? ইলমার প্রশ্ন শুনে ঈশান কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। টেবিলের ওপরে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে এক চুমুক খেলো, যেন নিজের গলায় শুষ্কতা মেটানোর চেষ্টা করছে। কিছু বলতে গিয়েও থেমে গেল। মুখ থেকে বের হলো এক গভীর শ্বাস। ভালোবাসা? ইলমা, আমি আপনাকে ভালোবেসেছিলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু ঈশান, ভালোবাসা থাকলে সম্পর্কটা এভাবে শেষ হয় না। একটা ভুল সবাই করে, কিন্তু তুমি কেন আমার ভুলটা শুধরানোর সুযোগ দিলে না? সুযোগ? আমিও তো চেয়েছিলাম সুযোগ, আপনি দিয়েছিলেন। বন্ধুদের সাথে বাজি ধরেছিলে আমাকে নিয়ে তুমি ঈশান। কি করতাম আমি? রাগ হয়েছিল আমার, কষ্ট পেয়েছিলাম আমি। সেটা একবারও কেন বোঝোনি তুমি ঈশান? কেউ তোমাকে জাস্ট একটা বাজি হিসেবে দেখেছে, এত তুচ্ছ করে দেখছো। এর ফিলিংসটা বুঝো তুমি? করেছে কেউ কখনো এমন তোমার সাথে? ঈশান, পুরনো সব কিছু আমি ভুলে যেতে চাই। প্লিজ সেই সুযোগটা করে দাও। আমি এইসব কিছুর চাপে ক্লান্ত, প্রচণ্ড। একটু ভালো থাকতে চাই আমি ঈশান। ঠিক আছে, তবে ইলমা, আমার একটু সময় দরকার।
দিতে পারবেন? ইলমা চটজলদি মাথা নাড়ল। তারা আরো কিছুক্ষণ কথা বলল, এরপর চলে এলো যে যার বাড়িতে। রাতে ইলমা নিজের পড়ার টেবিলে ছিল। আজ কেন জানি অতীত মনে পড়ছে তার বারবার, সব চোখের সামনে ভাসছে একদম স্পষ্টভাবে। সে নিজের ডায়েরিটা খুলল, যেখানে সবকিছু লিখে রেখেছে। একে একে দেখতে শুরু করলো সেগুলো। আমার আর ঈশানের রাফির জন্মদিনে তৈরি হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে রইল। অনেক বেশি ভালো বন্ধুত্বে পরিণত হলাম আমরা। ধীরে ধীরে সময় যেতে লাগলো। অন্তর্মুখী স্বভাবের আমিটাকে প্রাণোচ্ছল ঈশানের সাথে মিশে পাল্টাতে শুরু করলাম। ঘরোয়া জীবন থেকে বেরিয়ে ধীরে ধীরে সকলের সঙ্গে মেশার চেষ্টা করতে শুরু করলাম। ঈশান যেন আমাকে নতুন করে প্রাণ দিল, বাঁচতে শেখালো, জীবনকে উপভোগ করতে শেখালো সুন্দর করে। সব ঠিকঠাক চলছিল, তবে একদিন আমাদের বন্ধুত্বে সম্পর্ক ভেঙে হুট করে আমাকে ঈশান বলে বসলো, আমি তোমাকে পছন্দ করি ইলমা, বোধহয় ভালোবাসি। আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম ঈশানের কথায়। হুট করে এমন প্রস্তাব আমি আশা করিনি। আমার জানা মতে ঈশান বেশ ভালো ঘরের ছেলে ছিল। সে বেশ সচ্ছল পরিবার থেকে বিলং করে। এসবে আমার কোনো আপত্তি ছিল না, তবে আমার পরিবারের বহু গুণ আপত্তি থাকবে। তারা কখনোই মানবে না এই সম্পর্ক। তারা চায় না আমি বাইরে কারোর সাথে মেলামেশা করি। সেখানে প্রেম বিষয়টা সেন্সিটিভ। আমি চাই না কোনো ঝামেলা হোক, কোনো সমস্যা হোক। আর আমার ঈশানের প্রতি অনুভূতি খুব একটা স্পষ্টও না। এখন তাকে হ্যাঁ বললে এটা তাকে ঠকানো হবে, যা আমি কোনোদিন চাই না। আমি ঈশানের প্রস্তাবে তখন কিছু বলিনি, চুপ করেছিলাম। ঈশান হয়তো আমার মুখের অভিব্যক্তি দেখে সব বুঝেছিল বোধহয় আমার জড়তা, আমার সমস্যা, আমার অস্বস্তি ভাব। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, কিছু বলবে না ইলমা? দেখো, যা মনে আছে বলে দাও, কোনো সমস্যা নেই, আমি সব দেখে নেব। প্লিজ কিছু কিছু তো বলো। আমি তবুও কিছুক্ষণ চুপ করে রইলাম। অস্বস্তি বোধ তীব্রভাবে আমাকে ঘিরে ধরেছিল। কিভাবে কি বললে পরিস্থিতি ঠিক থাকবে, সম্পর্ক ঠিক থাকবে, সবটা আমায় ভাবতে হচ্ছিল তখন। এত চিন্তায় মাথা কাজ করছিল না। আমি ঈশানকে গম্ভীর গলায় বললাম, মজা করছো ঈশান, নাকি সত্যি? যদি মজা করো তাহলে বলবো, এইসব মজা করো না, খুব জঘন্য লাগে। তোমার কেন মনে হলো মজা করছি ইলমা? আমি এসব বিষয় নিয়ে কেন মজা করতে যাব? আমি জানি না ঈশান, আমাকে একটু সময় দাও। সব দিক ভেবে আমার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি চাইছি না আমার দ্বারা কোনো ভুল হোক। সব কিছু ঠিক রাখতে চাই আমি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আমার সময় দরকার ঈশান। ঈশান হেসে ফেলেছিল। তাতে যেন আমার জড়তা সংকোচ খানিকটা কমেছিল। আমি চুপ থাকলে ঈশান সেইভাবেই হেসে বলেছিল, যত সময় লাগে নাও, আমি অপেক্ষা করব, তবে প্লিজ পজিটিভ রেসপন্স করো ইলমা। এইটুকুই ছিল সেই দিনের কথা। আমি আর সেখানে থাকতে পারিনি। অদ্ভুত লজ্জা সংকোচে আমি কোনো রকমে চলে এসেছিলাম সেখান থেকে। বর্তমান। ইলমা সবটা পড়ল। দিনগুলো কত সুন্দর ছিল। এমন কেন হলো? এমন হওয়ার কথা তো ছিল না। মানুষ বদলে যায় কেন? দিনগুলো বদলে যায়, কিন্তু কেন? ইলমা চেয়ারে হেলান দিল, সিলিংয়ের দিকে তাকিয়ে বিষাদ মনে হাসল। আমি তোমায় ভালোবেসেছিলাম, তুমি মূল্য দিলে না ঈশান। কেন এত ছল করলে? কেমন আমার এভাবে পুড়িয়ে মারলে? চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল ইলমার। আচমকা ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। এত যন্ত্রণা কি তার আদৌ পাওনা? ঈশানকে ভালোবাসা কি তার অন্যায় ছিল, ভুল ছিল? এমন কেন হলো? ইলমা চোখ মুছে ডায়েরি বন্ধ করলো। চোখের কোণে আবারও জল জমল। অন্যদিকে ঈশান নিজের রুমে বসে পুরো স্মৃতিগুলো মনে করছিল। তার ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। ইলমা সত্যি কি তাকে ক্ষমা করতে পেরেছে? আর সে নিজেই কি ইলমাকে পুরোপুরি ক্ষমা করতে পারবে? সে নিজেও তো কষ্টে রয়েছে। আর কত? দুটো মানুষ একে অপরের জন্য এত কষ্ট পাচ্ছে, তবুও মুখে বলছে না।
তারা এমন কেন, এত চাপা স্বভাবের? ঈশান শুয়েছিল, এখন উঠে বসলো। বিছানার পাশের টেবিলে ড্রয়ার খুলল, ড্রয়ারে হাতরে নিজের ডায়েরিটি বের করলো। তারা আর ইলমার এই বিষয়টা এক, তারা সব কিছু নিজেদের ডায়েরিতে লিখে রাখে সব সময়। ঈশান ডায়েরি খুলে দেখলো তার নিজের লেখা কিছু পুরনো লাইন সেখানে স্পষ্টভাবে ফুটেছিল। ইলমা, তোমাকে বুঝতে পারি না, আবার বুঝে ফেলি। তোমার চুপ থাকার ভেতরে লুকোনো কথাগুলো আমাকে প্রতিনিয়ত পোড়ায়। তুমি বলো না কিছু, আমি পারি না বলতে। আমাদের এভাবে চলতে থাকা ঠিক না। আমাদের নিজেদের নিয়ে নিজেদের ভাবনা একে অপরকে বলা উচিত, জানানো উচিত, যা আমরা করি না। কেন করি না জানি না। আমরা প্রচন্ড চাপা স্বভাবের। আমাদের এর থেকে বের হতে হবে, খুব তাড়াতাড়ি বের হতে হবে, নয়তো ঝামেলা হবে খুব। আমি তা চাই না। ঈশানের মধ্যে এক ধরনের তীব্র অপরাধবোধ কাজ করছিল। কেন যেন সে এমন করছিল, তার উত্তর সে নিজেও জানে না। ভালোবাসার নাম করে সে হয়তো ইলমাকে কষ্ট বেশি দিয়েছে। এমন সে কেন করলো? অপরাধবোধ কুড়ে খায় তাকে, পারে না গলা ছেড়ে কাঁদতে। সে জানে সে অন্যায় করেছে, তবে ইলমা কেন তাকে একটাও সুযোগ দেয়নি, কেন তাকে ক্ষমা করেনি সেদিন? এই দুটো প্রশ্নের উত্তর এতদিন হাতড়েও সে পায়নি। এই দুটো কারণে তার ইলমার ওপর রাগ। তার কানে বাজলো ইলমার করা প্রশ্ন, তুমি আদৌ আমাকে ভালোবেসেছিলে ঈশান? সে দুই হাতে নিজের মাথা চেপে বিছানায় বসে রইল। স্মৃতিগুলো যেন ছায়ার মতন এসে তাকে গ্রাস করে। সেই দিনগুলো মনে পড়ে খুব করে। ঈশান বিষাদ কণ্ঠে বিড়বিড় করে বলল, ইলমা, আমি তোমায় হারাতে চাই না, আজও চাই না। তুমি কি আবার একবার আমাকে বিশ্বাস করতে পারবে? আই প্রমিস। এবার এবার আমি অনেক ভালোবাসবো তোমায়, অনেক আগলে রাখবো। তোমায় একটুও কষ্ট দেব না। অনেক তো হলো, আর কত? এমন না করি আর। লক্ষ্মীটি, এবার একটা সুযোগ দিও। বিশ্বাস করো আমায়, আমি তোমার বিশ্বাস আর কোনোদিনও ভাঙব না। সে নিজের ডায়েরিটি টেবিলে রাখল, বিছানায় হাতড়ে নিজের সেলফ ফোনটা হাতে নিল, কাঙ্ক্ষিত নম্বর ডায়াল করে কল লাগালো সেই নম্বরে, তারপর কানে ধরল। রাত তখন 1:30 বাজে। ইলমা ঘুমিয়ে গিয়েছিল। আচমকা ফোনের শব্দে কেঁপে উঠল। বিছানা হাতড়ে ফোন নিল। ঘুম ঘুম চোখ দুটো খুলতেই চাইছে না কিছুতে, তবুও সে টেনে হিচড়ে নিজের চোখ খুলল। ফোন মুখের সামনে ধরল। নম্বর দেখে তড়াক করে উঠে বসলো সে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল সে। ঘুম ছুটে পালিয়েছে যেন চোখ থেকে। ঈশান। সে এত রাতে তাকে ঈশান কেন ফোন করবে? বিস্ময়ে হতবিহুল ইলমা। ফোনটা ততক্ষণে বাজতে বাজতে কেটে গিয়েছে। ইলমা হুঁশ ফিরে পেয়ে স্ক্রিনে তাকালো। তখন ফোনটা আবারও বেজে উঠল। এবার ইলমা তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ইলমা, ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, কিন্তু এত রাতে ফোন করলে কেন ঈশান? কথা বলতে চাই তোমার সাথে। এখন এত রাতে? না, কালকে দেখা করতে পারবা? ইলমা অবাক হলো অনেক। গতকাল তো কেমন যাতা আচরণ করলো, এখন হঠাৎ কি হলো? ইলমার কোনো সাড়া না পেয়ে ঈশান বলল, কি হয়েছে ইলমা? কথা বলো। কাল দেখা করতে পারবে? কথা রয়েছে। কি কথা? দেখা করলে বুঝবে। কাল ওই পার্কটায় এসো, পারবে না? খুব পারবো। ঈশান হাসলো অল্প, ফোন রাখলো। কাল সে ইলমার সাথে কথা বলবে, সবটা জানাবে ওকে, সবটা ক্লিয়ার করবে। অন্যদিকে ইলমা ধপ করে শুয়ে পড়ল। শান্তি লাগছে অনেকটা। ঈশান এত তাড়াতাড়ি মানবে সে এক্সপেক্টও করেনি, তবুও সে মেনে গিয়েছে। এটাই বা কম কি? পরের দিন সকালবেলা ঈশান পার্কে অপেক্ষা করছিল ইলমার জন্য। সে জানতো ইলমা ঠিক সময়ে এসে পৌঁছবে, তবে মনে এত ধরনের অস্থির ছিল কেন? হঠাৎ করে অনেক কিছু বলতে চাওয়া কথা মনে পড়ে আসছিল, অথচ কি বলবে তা ঠিক করে বুঝে উঠতে পারছিল না।
তার মনের মধ্যে একাধিক প্রশ্ন উকি দিয়ে যাচ্ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আজ সে সব কিছু পরিষ্কার করবে। ইলমা আসলো কিছুক্ষণ পর। তারা চুপচাপ। একটু দ্বিধাগ্রস্ত হাঁটা দেখে ঈশান বুঝতে পারল তারও মনের মধ্যে হাজারটা চিন্তা চলছে। তবে ইলমার চোখের কিছু একটা ছিল, যেন সে অপেক্ষা করছে ঈশানের থেকে কিছু বলার জন্য। ঈশান প্রথমে কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে শুরু করলো। ইলমা, আমি জানি অনেক কিছুই বলিনি আগে, অনেক কিছুই তোমার কাছে স্বীকার করিনি, পরিষ্কারও করিনি আমি, কিন্তু আজ আজ আমি তোমাকে বলতে চাই, সব সমাধান করতে চাই। তুমি আমাকে সেই সুযোগ দিতে চাইছো, তার ঠিকঠাক ব্যবহার করতে চাই। তুমি আমাকে কেন বিশ্বাস করেছো এত কিছুর পর আমি জানি না, সত্যি জানি না। তবে আমি সত্যি খুব কষ্ট পেয়েই তোমার থেকে দূরে ছিলাম। সেদিনের তোমার ব্যবহার আমাকে আজও কষ্ট দেয় ইলমা। তোমার কাছে যা বলার ছিল সেটা হয়তো আমি কোনো কারণে বলিনি বা বলার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আজ আমি শুধু এটা বলতে চাই ইলমা, আমি তোমাকে হারাতে চাইনি। আমি কখনো চাইনি আমাদের সম্পর্কের অবস্থা এমন হোক, এত বাজে। সত্যি ইলমা। ঈশান, সত্যি কি তুমি বুঝতে পেরেছো আমি কি অনুভব করেছি? শুধু তুমি নয়, আমিও অনেক চুপ করে সহ্য করেছি। আমি কোনোদিন চাইনি আমাদের সম্পর্ক এমন হোক। তবে তুমি জানো, প্রেমের সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস। তুমি সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছিলে ঈশান। আমি ঠিক থাকতে পারিনি। নিজেকে এত অসহায় মনে হয়েছিল সেই দিন, তা বলার বাইরে ঈশান। আমি কখনো ভাবিনি তোমার কাছ থেকে আমি ধোঁকার শিকার হব, তবু আমি হয়েছি। আমার তখনের অবস্থা কেমন হয়েছিল সেটা শুধুমাত্র আমিই জানি। আমি আমি শুধু সব ঠিক করতে চেয়েছি, ইনফ্যাক্ট এখনো চাইছি। ঈশান সোজা হয়ে বসে রইল মাথা নিচু করে। তার মনের ভিতরে একটা অপরাধ বোধ কষ্টের মতন জ্বলছিল। সে কোনোদিনও বলে বর্ণনা দিতে পারবে না যে সে কত বাজে কেটেছিল তার তখনের সময়। জানি ইলমা, আমি ভুল করেছি, কিন্তু সেই ভুল এখন শুধরে নিতে চাইছি। ইভেন আমার মাও আমাকে দোষারোপ করে, জানো। নিজেকে আমি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছি, এত নীচ মনে হয় নিজেকে, আমার একটা নোংরা কীট মনে হয়। আল্লাহ, আমি কখনো ঠকাতে চাইনি ইলমা। নিজেকে প্রতিষ্ঠিত তো আমি করেছি, তবে একদিক থেকে আমি লুজাহার রয়ে গেছি। আমি মাপ চাইছি ইলমা, প্লিজ ক্ষমা করো আমাকে। নিজেকে এবার দায়মুক্ত করতে চাই আমি। ইলমা কিছুক্ষণ চুপ করে রইল, এরপর ধীরে ধীরে ঈশানের দিকে তাকালো। তার চোখের কোণে এক অদ্ভুত শান্তি ছিল। ঈশান মেনেছে, নিজের ভুল বুঝেছে। ইলমা কেঁদে ফেলে। সেদিন তাদের আর কোনো কথাই হয়নি। তারা নিজেদের আরও কিছুটা সময় দিবে ঠিক করলো। অতীত। একদিন রাতে ইলমা নিজের বাড়ি থেকে একটু দূরে অবস্থিত একটি পার্কে বসেছিল। ওই পার্কটা তার অনেক পছন্দের। মাঝে মধ্যে সে এমন রাতেই পার্কে আসে। এখানে পরিবেশ, আবহাওয়া তার প্রচণ্ড ভালো লাগে। পার্কের চারপাশে টিমটিম লাইটগুলো জ্বলে। গাছের পাতাগুলো দুলে দুলে এক অদ্ভুত সুরের মতন শব্দ করছে। রাতের ঠান্ডা হাওয়া ইলমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। ইলমা শান্ত মনে বসে আছে, কেননা টেনশন নেই, সমস্যা নেই। বড্ড রিফ্রেশ ফিল হচ্ছে আশেপাশে বাতাসে। পার্কটা প্রায় ফাঁকা। দূরে একজন মাঝবয়সী মানুষ তার কুকুর নিয়ে হাঁটছে। ইলমা সেদিকে তাকিয়ে রইল। খুব মনোযোগ সহকারে দেখল কুকুরটাকে। কুকুরটি ছিল মাঝবয়সী এবং সাদাটে রঙের। তার পশম ছিল মসৃণ এবং সিল্কের মতন ঝকঝকে, যদিও কিছুটা জায়গা হালকা ধূসর দাগ দেখা দিচ্ছিল। তার পায়ের তলদেশে লম্বা লোম, যা এক ধরনের স্নিগ্ধতা তৈরি করেছিল। কুকুরটির চোখ দুটো ছিল বড় এবং উজ্জ্বল, যেন সারা পৃথিবী গিলতে চায়। তার চোখের কোণে একটি কৌতূহল ও শান্তির মিশ্রণ ছিল। কুকুরটি মাঝে মাঝে থামছিল, নিজের শরীর লেলিয়ে দিচ্ছিল এবং তারপর আবার চলতে শুরু করছিল।
তার চলার মধ্যে এক ধরনের বিনোদন ছিল, যেন সে পৃথিবীটাকে নিজের মতন করে উপভোগ করছিল। ইলমা কুকুরটির দিকে তাকিয়েছিল, তার চলাফেরা দেখে যেন কিছুটা শান্তি অনুভব করছিল। সেই মুহূর্তে তাকে মনে হলো কুকুরটি যেন তার দুনিয়া নিয়ে স্বপ্ন পূরণে সন্তুষ্ট। তেমনি সে নিজেও যদি কিছুটা মুহূর্তের জন্য পৃথিবীকে সহজভাবে নিতে পারত, তাহলে হয়তো জীবনে অনেক সহজ হয়ে উঠত। কুকুরটি এবার তার মালিকের পাশ দিয়ে ছুটে চলল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কুকুরটির পরিপূর্ণ স্বাধীনতায়। কিছু সময় পর ইলমা আবার নিজের ভাবনায় ফিরে গেল। তার হৃদয়ে দৃঢ় কষ্ট ছিল, কিন্তু কুকুরটি চলাচল দেখে তাকে মনে হচ্ছিল হয়তো সে নিজেকে আরও কিছুটা মুক্ত করতে পারবে। কুকুরটির পার্কের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলছিল, তার পায়ে সবে তাজা ঘাসের গন্ধ মিশেছিল। তার শরীর থেকে এক ধরনের প্রাণশক্তি ছড়াচ্ছিল, যেন তার পার্কের সমস্ত কোণায় তার উপস্থিতি রেখে যাচ্ছিল। মাঝে মাঝে সে থামছিল, ঘ্রাণ নিত, আবার তার সোজা চলা শুরু করত। ইলমা কুকুরটির গতিবিধি লক্ষ্য করেছিল, তার চলাফেরা একদম অবুঝ ছিল। সে বুঝতে পারল কুকুরটি কোনো বাধা ছাড়াই নিজের পথ চলছিল, যেন কোনো কিছুই তাকে আটকে রাখতে পারবে না। তখন ইলমা একটু হেসে ফেলল, যেন কুকুরটির মধ্যে কিছুটা নিজের অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা দেখতে পেল। কুকুরটি যেন তার পৃথিবী নিয়ে নির্বিকার, তেমনি ইলমাও নিজের জীবনে কিছুটা এমনভাবেই নিয়ে চলতে চায়, যেখানে কোনো ভয় বা বাধা তাকে আটকাতে পারবে না। কুকুরটি তখন পাশ দিয়ে চলে গেল। তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত মুক্তি, যেন সে জানে না কোনো কিছুর জন্য তার অপেক্ষায় আছে বা নেই। ইলমা তার দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সেই মুহূর্তে সে অনুভব করল জীবনের সাথে অনেক কিছু আসে, অনেক কিছু চলে যায়, কিন্তু সব কিছু গ্রহণ করে চলে যাওয়ার মধ্যে একটা শান্তি রয়েছে। কুকুরটারও স্বাধীনতা রয়েছে, তবে তার নেই। তার জীবন যদি এমন সহজ হতো কত ভালো হতো। তার সব কিছু বাধা রয়েছে, নিজের মর্জির মালিক সে না। সে অন্তর্মুখী স্বভাবের মেয়ে, সহজে কারোর সাথে মিশতে পারে না। এর জন্য কম কথা সে শোনেনি, প্রায় সে শুনত লোকের কাছে অহংকারী ভাবে, অথচ তারা যদি তার কারণ জানতো। ইলমা উঠে দাঁড়ালো, পার্ক থেকে বেরিয়ে এলো, বাড়ির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। তখনই কানে এলো একটা চঞ্চল কণ্ঠ। ইলমা। পরিচিত কণ্ঠ শুনে ইলমা চমকে পিছনে তাকালো। দূরে কোনো পাখি ডাকছে বোধহয়, হালকা কিচিরমিচির শব্দ শুনতে পারছে সে। রাত এখন প্রায় 9টা বাজে। ঈশান দূরে দাঁড়িয়ে আছে। ইলমাকে পিছু তার দিকে তাকাতে দেখে দ্রুত পায়ে তার কাছে এগিয়ে এলো। ইলমার পাশাপাশি এসে দাঁড়াতেই ইলমা জিজ্ঞাসা করল, তুমি এখানে এত রাতে? কেন, আসতে বারণ আছে? না না, তা কেন থাকবে? তবে এমনি জিজ্ঞেস করছিলাম। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। দূরে কোনো গাছের পাতা নড়ার শব্দে রাতের নীরবতা খানিকটা ভেঙে গেল। ইলমা তার দিকে তাকিয়ে বুঝতে পারছিল না ঈশান কেন এভাবে রাতের বেলা এখানে এসেছে। কিছু বলবে? তুমি কি জানো ইলমা, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কোথাও চলে আসতে ইচ্ছে করে, হয়তো নিজের ভেতরের শূন্যতা থেকে পালানোর জন্য। ইলমা কিছুটা অস্বস্তি নিয়ে ঈশানের কথাগুলো শুনল। তার মনে হলো ঈশানের চোখে যেন একটা গভীর বিষাদ লুকিয়ে আছে। সব ঠিক আছে তো ঈশান? ঠিক না থাকলেই বা কি? ইলমা বুঝতে পারল ঈশান তার মনের কথাগুলো প্রকাশ করতে চাইছে না, কিন্তু সে তা চাপ দিতে চাইল না। রাতের হালকা বাতাসে তার চুল খেলা করছে। ঈশানের মুখে এরকম ভাবে অদ্ভুত শান্তি এবং বিষাদের মিশ্রণ। আচ্ছা ইলমা, কখনো কি মনে হয় জীবনটা যেন একটা ধাঁধা, যার কোনো সমাধান নেই? হয়তো, তবে ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলি, তবেই সমস্যা। ঈশান তার কথা খানিকটা মুগ্ধ হয়ে তাকালো। তুমি জানো ইলমা, এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, শুধু অনুভব করা যায়। হয়তো, তবে কিছু কথা যদি মনের ভেতরে জমা থাকে তা বই বেড়ানো কঠিন। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আচ্ছা, অনেক দার্শনিক কথা হলো,
তুমি এখানে কি করছো? কিছু সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করছিলাম। মজার ব্যাপার, আমারও ঠিক একই উদ্দেশ্য। দুজনের কথায় অদ্ভুত একটা বন্ধুত্বের ছোঁয়া, যেন দুজনেই একে অপরের মনের কথা বুঝতে পারছে। রাত ক্রমশ গভীর হচ্ছে, আর দূরের পাখির ডাক ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। রাতটা আরও গাঢ় হতে শুরু করলো। হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো। ঈশান আর ইলমা একসাথে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কথা না বলে, যেন দুজনেই রাতের নীরবতার উপলব্ধি করছে। আচ্ছা ইলমা, কখনো মনে হয় আমরা কোথাও যেন থমকে গেছি? থমকে যাওয়াটা মন্দ নয়, যদি সেখানে শান্তি পাওয়া যায়, কিন্তু সবসময় তা সম্ভব হয় না, তাই না? ঠিক বলেছ। কখনো কখনো মনে হয় আমরা এত কিছু খুঁজতে গিয়ে নিজেদেরই হারিয়ে ফেলি। ইলমা তার দিকে তাকিয়ে একটু হাসল। জীবনটা আসলে খোঁজারই গল্প, কখনো পেয়ে যাই, কখনো হারিয়ে ফেলি, কিন্তু থামলে চলবে না, তাই না? তুমি বেশ গভীর ভাবনার মানুষ ইলমা। ইলমা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তারা ভরা আকাশের চাঁদটা একটু সরে গেল। তাদের দুজনের ছায়া এখন মাটিতে আরো স্পষ্ট হয়ে উঠছে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় কিছু মানুষের সাথে আমাদের অদ্ভুত এক সম্পর্ক গড়ে ওঠে? না বন্ধুত্ব, না অন্য কিছু? হয়তো, কিন্তু সে সম্পর্কে গভীরতাটা বোঝা যায় না। হয়তো। আর সেই কারণেই সম্পর্কগুলো আমাদের জীবনে থেকে যায়, একটা ছাপ ফেলে। আরে বাহ, তুমি তো আজ খুবই দার্শনিক হয়ে উঠেছ। মাঝে মধ্যে দার্শনিক হওয়াটা মন্দ নয়। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ পাশের গাছ থেকে কোনো পাখি উড়ে গেল। দুজনেই তাকিয়ে দেখল। আচ্ছা, এবার যাই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। না না, তা দরকার নেই, আমি একাই ঠিক পৌঁছে যাব। তুমি বাড়ি যাও, অনেক রাত হলো। ঈশান আর কিছু বলল না, শুধু ইলমার দিকে একবার গভীরভাবে তাকিয়ে ডাকলো। ইলমা। ইলমা যেন আবেশে নিজেকে হারালো। ঈশানের চোখে চোখ রেখেই জবাব দিল। হুম। ঈশান খানিকটা এগিয়ে এসে দাঁড়ালো, হালকা ঝুঁকে মেয়েটার চোখের দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, নিজের খেয়াল রেখো মেয়ে। নিজের জন্য না হোক, কোনো একজনের জন্য, যে তোমাকে নিয়ে ভাবে, তোমাকে ভালোবাসে, তোমাকে আগলে রাখতে চায়, তোমাকে নিজের করতে চায়। তার জন্য অ্যাটলিস্ট নিজের খেয়াল রেখো, নিজেকে ভালো রেখো। ইলমাকে যেন কষ্ট না ছোঁয়, ইলমা যেন ভালো থাকে, সেই দায়িত্ব তোমার মেয়ে। ইলমাকে ভালো রেখো, কেমন? নয়তো কেউ একজন খুব রাগ করবে, খুব অভিমান করবে। সেই একজনটা কে? ঈশান শুনল, হালকা একপাশে হাসলো, কিছু না বলে সোজা হয়ে দাঁড়ালো। ইলমার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলল, বাসায় যাও মেয়ে, অনেক রাত হয়েছে। ইলমা আর কিছু বলল না, জিজ্ঞাসাও করলো না কিছু, নিজে মাথা নেড়ে চলে গেল। ঈশান একা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতের বাতাসে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সে আকাশের দিকে তাকালো, যেন চাঁদের আলোয় নিজের অস্থির মনটাকে শান্ত করার চেষ্টা করছে। রাত বাড়ল। সে এদিক সেদিক কিছুক্ষণ একা হাঁটাচলা করলো, এরপর নিজের বাসার দিকে রওনা হলো। রাতের অন্ধকারে ঘরে ফিরে এলো ইলমা। দরজায় কড়া বন্ধ করতে করতে মনে হলো ঈশানের কথাগুলো যেন তার মনকে তাড়া করে ফিরছে। নিজের খেয়াল রেখো মেয়ে, নিজের জন্য না হোক, কোনো একজনের জন্য। সেই কথাগুলো কানে বাজলো বারবার। ইলমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। সে যেন নিজের ভিতরে কোথাও হারিয়ে গেল। এক অদ্ভুত অনুভূতি, যা সে ব্যাখ্যা করতে পারছে না। সেই গভীর দৃষ্টি তাকে পাগল করে দেবে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতির নাম কি দিবে সে জানে না নিজেই তার। রাত কেটে গেছে, নতুন দিনের আলোয় ঘরে ঢুকতে শুরু করেছে। ইলমা ঘুম থেকে উঠে জানলার পাশে দাঁড়ালো। বাইরে নীরব প্রকৃতি, ভোরের হালকা রোদ আর দূরে পাখির কিচিরমিচির এক ধরনের প্রশান্তি মিশে আছে। তবুও তার মনে সেই প্রশ্নগুলো ঘুরছে। ঈশানের কথাগুলো বারবার মনের কোণে এসে ধাক্কা দিচ্ছে।
ফায়াজ অর্থাৎ ইলমার ছোট ভাইয়ের ডাক এসে ভাবনায় জাল ভেঙে দিল। আপু, নাস্তা করবে না? আমি কিন্তু ক্লাসের জন্য লেট হয়ে যাব। ইলমা দ্রুত রেডি হয়ে নাস্তার টেবিলে গেল। ফায়াজ টোস্ট মুখে নিয়ে বলল, তুই ঠিক আছিস তো আপু? কাল রাত থেকে তোকে কেমন যেন লাগছে। আমি ঠিক আছি, তুই বেশি ভাবিস। ফায়াজ তার দিকে সন্দেহ ভরা চোখে তাকালো। জানি, তুই যতই বল আমি বুঝি তোর মুড ভালো নেই। কিছু বলবি? ইলমা হেসে বলল। তোর পড়াশোনায় মন দে, আমার কিছুই হয়নি। ফায়াজ আর কিছু বলল না, চুপচাপ নাস্তা করতে লাগলো। কাল রাতে কোথায় ছিলে তুমি ইলমা? ইলমা চমকে তাকালো। তার বাবা ইস্তিয়াকে এসে বসেছিল টেবিলে, তিনি একটু আগেই কথাটা বলেছে। কিন্তু বাবা কি করে জানলো সে বাইরে গিয়েছিল? সে তো যথেষ্ট সাবধানে অবলম্বন করে বেরিয়েছিল, শুধু ফায়াজ জানতো তার ব্যাপারে। ও কি বাবাকে সবকিছু বলে দিয়েছে? ইস, চোখ খিচে ফেললো ইলমা। কথা বলো, জিজ্ঞেস করছি কিছু আমি। ইলমা কিছুটা ঘাবড়ে গেল। বাবার ধমকের সুর তার যেন নতুন কিছু নয়, তবে আজকের পরিস্থিতি আলাদা। সে জানে কোনো ভুল উত্তর দিলে সমস্যা আরও বাড়তে পারে। বাবা, আমি বাড়ির আশেপাশে গেছিলাম, রাতে ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। রাতের বেলা একা হাঁটার কি দরকার? তুমি কি জানো না এটা কতটা বিপজ্জনক? জানি বাবা, তবে মাঝে মাঝে নিজের সঙ্গে একটু সময় কাটাতে ভালো লাগে, তাই গিয়েছিলাম। নিজের সঙ্গে সময় কাটানোর অনেক উপায় আছে, রাতের বেলা বাইরে যাওয়ার কি দরকার? ইলমা মাথা নিচু করে বসে রইল চেয়ারে। পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাঝে সাথে ঘুষতে লাগলো সে। কপাল ঘেমে আসছে, ভয়ে গলা শুকিয়ে আছে। বাবাকে সে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তার কারণ রয়েছে। ফায়াজে চুপচাপ বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এবার সে মুখ খুলল। বাবা, আমি জানতাম আপু বাইরে গিয়েছে, কিন্তু খুব দূরে যায়নি। এটা নিয়ে এত ভাববেন না। আপু আমাকে বলেই বাইরে গিয়েছিল, আর খুব তাড়াতাড়ি চলেও এসেছিল। আপনি শুধু শুধু। ইস্তিয়াক তাকে কথা শেষ করতে দিলেন না। কঠোর দৃষ্টিতে ফায়াজের দিকে তাকিয়ে বললেন, তুমি জানতে আর আমাকে বলনি? এই বাড়িতে আমার কি কোনো গুরুত্বই নেই নাকি? বাড়াবাড়ির সীমা থাকে। ফায়াজ বিরক্ত বোধ করলো, চুপ হয়ে গেল। সামান্য ঘটনাকে বড় করার মানে আছে? তাকে তো জানিয়ে গিয়েছিল, তাহলে সমস্যা কোথায়? যদি বিপদের কথা ওঠে, আপু তো জানে কিভাবে লড়াই করতে হয়। সে ক্যারাটে জানে, তাহলে সমস্যা কোথায়? ইলমা ধীরে ধীরে বাবার দিকে তাকালো, বলল, বাবা, আমি দুঃখিত, পরের বার থেকে এমন কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। ইস্তিয়া কিছুক্ষণ ইলমার দিকে তাকিয়ে থাকলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি চাই না তুমি এমন কিছু করো যা আমাদের বা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। এমন যেন আর না দেখি, নাহলে খারাপ হবে। বুঝেছি বাবা। ইস্তিয়া কোনো কথা না বলে পত্রিকা হাতে নিয়ে পড়তে লাগলো। ইলমা আর ফায়াজ একে অপরের দিকে তাকিয়ে হালকা মুচকি আসলো। তবে ইলমার মনে এখনও ইসরাতের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। বাবার ধমক ভুলতে সাহায্য করলেও সেই গভীর দৃষ্টি আর কথার ভার তাকে ছাড়ছে না। ইলমার জীবনে প্রতিদিনের নিয়মিত ছন্দে ঈশান যেন এক অদ্ভুত অধ্যায়ের মতো ঢুকে পড়েছে। তবে তার গভীর কথা আর দৃষ্টির চাহনিতে ইলমার মনে অজানা এক অনুভূতি জাগিয়েছে। তবে সেই অনুভূতির মাঝে যে সে এখনও বুঝতে পারছে না। বাবার রাগ আর ফায়াজের চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে কাজ শুরু করার চেষ্টা করলেও মনে বারবার ফিরে আসছে সেই কথাগুলো। ফায়াজ স্কুলে চলে গেল। ইলমা নিজের ঘরে ফিরে এসে ডেস্কে বসল। সামনে তার লেখা ডায়েরিটি খোলা। কিছু লিখতে গিয়েও কলম থেমে গেল। ভেতরে অস্থিরতা যেন কিছুই বলতে চাইছে। তার মনে হলো আজ ঈশানের সাথে রাতের কথাগুলো একবার ডায়েরিতে তুলে ধরা উচিত। জীবন ধাঁধার মতো, কিন্তু ধাঁধার উত্তর না খুঁজে শান্তি কি পাওয়া যায়? ঈশান আজ একটা ছায়ার মতো এলো, আর আমার চিন্তায় গভীর আলোড়ন সৃষ্টি করে গেল। সে এমন কথা বলল যা এতদিন কেউ বলেনি। নিজের জন্য না হোক, কোনো একজনের জন্য বাঁচতে হবে। সে একজন কে? ঈশান নিজে বোধ হয়। যদি সে নিজেই নিজের ইঙ্গিত দেয়, নিজেকে আমার দিকে এগিয়ে আনতে চায়,
তবে সেটা তার জন্য ভুল ডিসিশন হবে, যার জন্য সে আমরণ হয়তো আফসোস করবে। হয়তো এটা ভেবে আফসোস করবে, কেন সে আমায় পছন্দ করলো, কেন সে আমায় ভালোবাসলো, কেন সে আমার দিকে অগ্রসর হলো। হাজারো কেন, হাজারো কেনর ভিড়ে তখন সে চাপা পড়ে থাকবে। হয়তো আফসোসের চূড়ান্তে সে পৌঁছে যাবে, নিজেকে ধিক্কার জানাবে। লেখাটুকু এই পর্যন্তই লিখে থামলো ইলমা। কলম আর চলতে চাইল না। অদ্ভুত লাগছে, বড্ড অদ্ভুত। ঈশানের কথাগুলো তার মনের গভীর ছাপ রেখে গেছে। সে বুঝতে পারছে না কেন তার মধ্যে এই অদ্ভুত অনুভূতি কাজ করছে। ডায়েরি লেখার পর কিছুক্ষণ চুপ করে বসে থাকলো ইলমা। তার মনে আবার ঈশানের দৃষ্টি কথা মনে পড়ল। তার চোখে এক ধরনের গভীরতা ছিল, যা তার মন নাড়িয়ে দিতে পর্যন্ত সক্ষম। ইলমা নিজের চুলে হাত বুলাতে বুলাতে জানলার দিকে তাকালো। বাইরে সূর্যের প্রথম রশ্মি এসে পড়েছে, পৃথিবী জেগে উঠেছে, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে, যেন কিছু একটা হয়নি, যা এখনই তাকে সঠিকভাবে দেখতে হবে। সে নিজেকে শান্ত করলো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে কলেজের জন্য তৈরি হয়ে নিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে দেখল। ইলমা কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলের দিকে এগোলো। টেবিল থেকে পানির জগটা নিয়ে এক গ্লাস পানি ঢেলে পানি খেলো। এমন সময় মায়ের গম্ভীর গলা শুনল। পাত্রপক্ষ আসবে আজ তোমায় দেখতে, তৈরি রেখো নিজেকে, আমি কোনো সিনকেট চাই না। মুহূর্তে পানি ছিটকে পড়ল মুখ থেকে ইলমার। হতভম্ব মুখে তাকালো মায়ের দিকে। সন্ধ্যায় ঈশান নদীর ধারে একা হাঁটছিল। মাথায় তখনও ইলমার কথা ঘুরছে। তার মনে হলো ইলমার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আছে, যা তার মতন অস্থির মানুষের জন্য আশ্রয়ের মতন। কিন্তু এই অনুভূতিগুলো কিভাবে ব্যাখ্যা করবে? ফোন হাতে নিয়ে সে আবার বার্তা লেখার চেষ্টা করল, কিন্তু বারবার লিখে মুছে দিল। একটা অদ্ভুত জড়তা কাজ করছে। ঈশানের মনে অস্থিরতা যেন আরও বাড়ছিল। সে ফোনের স্ক্রিনে ইলমার নাম দেখতে দেখতে গভীর শ্বাস নিল। তার ভেতরে দ্বন্দ্ব চলছে। সে কি সত্যি এই অনুভূতি প্রকাশ করবে, নাকি নিজের মনের কথাগুলো নিজের মধ্যেই রেখে দেবে? নদীর ধারে বাতাস বইছে। চাঁদের আলো পানির ওপর প্রতিফলিত হয়ে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। ঈশান কাঁধ ঝাঁকিয়ে একটা পাথর তুলে পানিতে ছুঁড়ে দিল। ঢেউয়ের ছোট ছোট বৃত্তগুলো দেখতে লাগলো খুব মনোযোগ সহকারে। তখনও ঈশানের ফোন বাজল। মনোযোগ সহকারে কোনো কাজ করার সময় যখন বিঘ্ন ঘটে, তখন মানুষ যেমন কেমন বিরক্ত হয়। ঈশানও তেমন বিরক্ত হলো। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলো। পরিচিত নাম্বার দেখে ভুরু কুঁচকে ফেলল। ফোন রিসিভ করে কানে ঠেকাতেই রিন রিন নারী কণ্ঠ শুনতে পেল। ঈশান, বলো ইলমা, এখন ফোন করেছো যে? কোথায় আছো তুমি? একটু তাড়াতাড়ি বলো। কেন, কি হয়েছে? আরে বলো না, দরকার আছে, তাড়াতাড়ি বলো। কি হয়েছে সেটা তো বলো আগে। হুট করে কোথায় আছি কেন জিজ্ঞেস করছো? উফ, বলবে তুমি? নদীর ধারে আছি। সন্ধ্যায় নদীর পাড়ে কেন? এমনি। এবার তো বলো কি হয়েছে। আমি কই তা দিয়ে কি করবে তুমি? ইলমার কোনো জবাব এলো না ওপাশ থেকে। ফোন কাটার আওয়াজ হলো। কানে থেকে ফোন নামিয়ে ফোনের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল ঈশান। এই মেয়ের আবার কি হলো? হুট করে এভাবে ফোন করে এমন করে জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে? ঈশান ফোনটা পকেট থেকে রেখে এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে রইল। চারপাশে সন্ধ্যার মায়াবী আবহ, হালকা বাতাসে মৃত শীতলতা আর নদীর ঢেউয়ের শব্দে তার চিন্তার গভীরে ঢুকতে সাহায্য করেছিল। ইলমার আচরণটা আজ বেশ অদ্ভুত লাগছে তার কাছে। এভাবে হুট করে ফোন করে তড়িঘড়ি করে কথা বলা, আর তারপর কোনো কারণ ছাড়াই ফোন কেটে দেওয়া, এইসব যেন তার মনের ভেতর এক ধরনের অস্বস্তি তৈরি করলো। ঈশানের মনে হতে লাগলো ইলমার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এমন করার কোনো মানেই নেই। ঈশান যতটুকুই ইলমাকে চেনে তাতে এতটুকুই বলতে পারবে যে সে স্পষ্টভাবে যে ইলমা সাধারণ মজা করার মেয়ে না। সে খুবই গম্ভীর প্রকৃতির মেয়ে, চুপচাপ শান্ত শিষ্ট। তাই সাধারণ কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া সে এমন করবে না।
একটুক্ষণ অপেক্ষা করে আরেকবার ফোন দেওয়ার কথা ভাবল ঈশান, কিন্তু হঠাৎ করে মনে হল যদি সত্যি কোনো গুরুতর ব্যাপার হয় তবে সে নিজের থেকেই আবার ফোন করবে। ঈশান আবার ফোন করলে ঝামেলা হতে পারে। সব দিকে চিন্তা করে ঈশান তাকে আর ফোন করলো না। নিজেকে শান্ত করার চেষ্টা করলো ঈশান, কিন্তু ইলমার কণ্ঠস্বর আর তার আচরণ বারবার মাথায় ফিরে আসছিল। কিছু সময় চুপচাপ বসে থাকার পর অবশেষে ঈশান নিজেই সিদ্ধান্ত নিল। পকেট থেকে ফোন বের করে ইলমার নাম্বারে ডায়াল করলো। ফোন বাজতে শুরু করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ধরলো না। এবার তার মন আরও অশান্তি হয়ে উঠল। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার ফোন করলো। তৃতীয়বারের মতন ফোন করে কেউ ধরল না। ঈশান হঠাৎ নদীর পাড় থেকে উঠে দাঁড়ালো। মনস্থির করলো যতই অদ্ভুত লাগুক ইলমাকে খুঁজে বের করতে হবে। কিছু একটা নিশ্চয় হয়েছে। পায়ের তলায় মাটি শক্ত করে নিজের পথ ধরে এগিয়ে চলল ঈশান। তবে সেখানে বেঞ্চ থেকে উঠে দাঁড়াতে দূরে রাস্তার লাইটের ঝাপসা আলোয় একটা মেয়েলি অবয়ব দেখল। সে তড়িঘড়ি করে এগিয়ে আসছে। ঈশান ভুরু কুঁচকে দেখল মেয়েটা দূরে থাকা চেহারা ঝাপসা লাগছে। ধীরে ধীরে স্পষ্ট হলো চেহারা। যখনই সে ঈশানের কাছে চেহারা স্পষ্ট হলো সে বিস্ময়ে হা হয়ে গেল। ঈশান অবাক হয়ে তাকিয়ে থাকলো। মেয়েটা আর কেউ নয়, ইলমা। সে তাড়াহুড়ো করে ঈশানের কাছে এসে দাঁড়ালো। তার চেহারায় অস্বস্তি আর এক ধরনের চাপা আতঙ্কের ছাপ স্পষ্ট। হাঁপাতে হাঁপাতে বলল, ঈশান, তোমাকে আমার দরকার, খুব দরকার। ইলমা, তুমি এখানে? কি হয়েছে বলো তো? এত অস্থির কেন? আর আমাকে ফোন করে এত ব্যস্ত হয়ে জায়গার নাম জিজ্ঞেস করলে কেন? কি হয়েছে বলো তো? তুমি কি ঠিক আছো? বাড়ির সবাই ঠিক আছে? বাড়িতে কিছু হয়েছে? কিছু কি হয়েছে তোমার সাথে? কথা বলো। উদ্বিগ্নতা নিয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে থামল ঈশান। মেয়েটার আতঙ্কিত মুখ দেখে চাপা ভয় কাজ করলো। খেয়াল করলো হালকা শীতেও ইলমার কপাল ঘেমে আসছে। সে একটু সময় নিয়ে ইলমাকে পর্যবেক্ষণ করলো। ইলমার পরনে নীল শাড়ি জড়ানো, কোমর অবধি চুলগুলো ছেড়ে একপাশ করে রাখা, মুখে হালকা সাজ। ভালো লাগছে মেয়েটাকে দেখতে। তবে সে এত ভয়ে কেন? এভাবে তৈরি হয়ে এখানে কেন ছুটে এসেছে? ইলমা, কি হয়েছে বলো। ইলমা চারপাশে একবার দেখে নিল। নদীর পাড়ে তাকে আশেপাশে কেউ ছিল না। তবুও সে ঈশানের সাথে হাত ধরে একটু দূরে গাছের আড়ালে নিয়ে গেল। ঈশান অবাক হয়ে তাকে অনুসরণ করলো। ঈশান, একটা বড় ঝামেলায় পড়ে গেছি, তুমি শুধু আমাকে সাহায্য করতে পারবে। কি ঝামেলা বলো, কি হয়েছে? ইলমা থমকে দাঁড়ালো। তার চোখের পানি চলে এলো। সে যেন কথাটা বলার সাহস পাচ্ছিল না, তবুও মুখ খুলল না সে। মনের ভিতরে চাপা আতঙ্ক বিরাজ করছে। আশেপাশে আরও একবার দেখে নিয়ে বলল, পাত্রপক্ষ দেখতে আসছে আমাকে আজ। ঈশান কিছুক্ষণের জন্য একবারে নিশ্চুপ হয়ে গেল। তার মাথা যেন কাজই করছে না। পাত্র দেখতে আসছে, কথাগুলো বারবার তার মনের মধ্যে ধাক্কা দিচ্ছে। ইলমার এত অস্বস্তি আর আতঙ্কের কারণ এতক্ষণে বুঝতে পারল সে। মাথা হ্যাং হয়ে এলো যেন কয়েক মুহূর্তের জন্য। থম মেরে দাঁড়িয়ে রইল সে। হুঁশ ফিরতেই বলল, পাত্র দেখতে আসছে? তুমি এটা এত অস্থির হয়ে আমাকে বলতে এলে কেন? তো তোমার সেখানে থাকা দরকার, এখানে এখানে কেন এলে ইলমা? ঈশান, আমি জানি না কিভাবে সামলাবো। মা বাবা কোনো কিছু শোনার অবস্থায় নেই। আমি আমি জানি না এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব। আর আমি তো এটা চাই না। ঈশানের ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এতদিনে সে বুঝতে পারল ইলমার ভেতরে হয়তো এমন কিছু অনুভূতি ছিল যা এতদিন বলা হয়নি। ইলমার কণ্ঠে অসহায় আর অস্থিরতা তাকে নাড়া দিয়ে গেল। তুমি এটা চাইছো না, কিন্তু তোমার মা বাবা হয়তো চাচ্ছেন, তাই না? হ্যাঁ, তারা চাচ্ছেন, তাদের কাছে একটা সম্মানের ব্যাপার। কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না। ঈশান, আমি এই বিয়েটা করতে পারবো না। ঈশান গভীর দৃষ্টিতে ইলমার চোখের দিকে তাকালো। হঠাৎ করে তার মনে হলো হয়তো এই মুহূর্তে ইলমার পাশে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ। সে এক ধাপ এগিয়ে ইলমার হাতটা শক্ত করে ধরল। ইলমা, তুমি নিশ্চিন্ত থাকো।
আমি আছি, আমি তোমার পাশে আছি। আমরা মিলে কিছু একটা করব। কিন্তু কি করবো ঈশান? তারা তো আমার কথা শুনবেই না। আমরা কথা বলবো, যদি দরকার হয় তোমার মা বাবার সঙ্গে আমিও কথা বলবো। তুমি যদি সত্যি এই বিয়েটা করতে না চাও তাহলে সেটা হবে না। কে আটকাবে বিয়েটা? আমরা আটকাবো। আব্বু আম্মু জীবনেও আমার কথা শুনবে না ঈশান। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, সকাল থেকে অনেকবার বলেছি, অনেক বুঝিয়েছি, তারা শোনেনি। শেষে না পেরে পালিয়ে এসেছি। আর তোমার মনে হয় এখন আমি বাড়ি থেকে এভাবে পালিয়ে আসার পর তারা আমার কথা ইজিলি মেনে যাবে? এত সহজ? ঈশান কিছুক্ষণ চুপ থেকে ইলমার কথা ভাবতে লাগলো। তার ভেতরে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হচ্ছিল, কারণ এতটা উত্তেজিত, বিরক্ত এবং অস্থির ইলমার মতন শান্তশিষ্ট মেয়ে কখনো দেখেনি। তুমি পালিয়ে এসেছো, এটা নিশ্চয়ই সহজ ছিল না। তবে আমি জানি আমরা একসাথে কিছু একটা করতে পারবো। তোমার মা বাবার সঙ্গে কি কথা বলা সম্ভব? যদি না, তাহলে অন্য কোনো পথ বের করতে হবে। আমি জানি না ঈশান, যদি তারা আমাকে কিছু বলতো বুঝতাম কি করতে হবে। কিন্তু এখন আমি কোথায় যাব, কিভাবে সামলাবো? একে একে চিন্তা করতে হবে। প্রথমে তোমাকে শান্ত হতে হবে। যেহেতু তুমি এখন বাড়িতে নেই, তাই তোমার নিরাপত্তা আগে নিশ্চিত করো। এরপর হয়তো আমাদের কিছু প্ল্যান করতে হবে, ভাবতে হবে সব ঠান্ডা মাথায়। শান্ত হও, বসো বেঞ্চে। ইলমা বেঞ্চে গিয়ে বসল। কিছুটা শান্ত হলো, কিন্তু তার চোখে চাপা হতাশ এবং ভয় স্পষ্ট হয়ে ওঠে। ঈশান বুঝতে পারছিল যেহেতু ইলমা এবং এই পরিস্থিতিতে একা, তাকে আরেকটু সময় দিতে হবে নিজের মানসিক অবস্থা ঠিক করতে। তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি। আস্তে আস্তে সবকিছু সামলে নেব আমরা। কিন্তু এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে ইলমা। সবকিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ইলমা কিছুক্ষণের জন্য অসহায় মুখে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তারপর ঈশানের দিকে তাকিয়ে একটি গভীর নিঃশ্বাস নিল। তারপর বলল, আমি জানি তুমি আমার জন্য কিছু একটা করবে। এর জন্য এখানে এসেছি আমি তোমার কাছে। একটু হেল্প করো আমায়। ঈশান তার হাতে শক্ত করে হাত রেখে মাথা নেড়ে বলল, তোমার সাথে আমি আছি ইলমা। শুধু ভাবো এখন কি করা যায়, কিভাবে কি করলে সব সমস্যা হ্যান্ডেল করা যাবে। ইলমার চোখে কিছুটা আশা আলো দেখা দিচ্ছিল, তবে তার মনোভাব এখনও চাপে ছিল। ঈশান তার পাশে বসে একটু সময় নিয়ে ভাবল। সব কিছু পরিকল্পনা করে সমাধান করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তুমি জানো ইলমা, সবকিছু একসাথে চিন্তা করলে আমরা কিছু একটা করতে পারবো। প্রথমেই তোমার সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারপর পরিস্থিতি শান্ত হয়ে গেলে ঠিকভাবে পরিকল্পনা করা যাবে। কিন্তু এখন তোমার উপর নির্ভর করছে, তোমার সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈশান, তুমি কি মনে করো আমি ওদের কথা না মেনে পালিয়ে এসেছি, তারপরেও তারা আমাকে মেনে নেবে? আমি জানি না কিভাবে কি করব। আমি জীবনেও সব ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবো না। অবশ্যই পারবে, চাইলেই পারবে। তবে এখন হয়তো তোমার মনে হতে পারে তুমি একা কিছু করতে পারবে না, কিন্তু আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। তুমি আপাতত আমার সঙ্গে থাকো। আমি নিশ্চিত তুমি নিজেকে নিরাপদ অনুভব করবে। প্রথমে তোমার নিরাপত্তা এবং মানসিক শান্তি দরকার। তারপর আমরা আরো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবো। তোমাকে একা সবকিছু মোকাবিলা করতে হবে না। ইলমার মুখে একটা হালকা হাসি ফুটল, যদিও তার চোখে অস্বস্তি এবং শঙ্কা ছিল। ঈশান তাকে সাহস দিল, আর ইলমাও কিছুটা আশ্বস্ত হলো। ঈশান ইলমাকে সাহস জোগালেও নিজের কিছুটা হলেও চিন্তিত। একা সে এভাবে একটা মেয়েকে নিয়ে কোথায় যাবে? ইলমাকে শত বললেও নিজের বাড়িতে এখন যে যেতে চাইবে না, এটা সে জানে। ইলমা ভয় পাচ্ছে, পাওয়াটা স্বাভাবিক নয় কি? ইলমা নিজের শঙ্কিত মনোভাব মেটাতে সামনে দেখতে চাইল না, বলল, এখন আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমার পাশে আছি। একে একে সবকিছু ঠিক হয়ে যাবে। ইলমা চুপচাপ বসেছিল, তবে তার মনে শান্তি আসছিল। ঈশানের পাশে থাকলে হয়তো কিছু একটা করা সম্ভব হবে। চুপচাপ ভাবতে ভাবতে ইলমা হঠাৎ করে বলে উঠল, আমাকে তোমার সাথে নিয়ে যাবে ঈশান? ঈশান ভোরকে তাকালো তার দিকে, ভুরু কুচকে ফেলল। তা দেখে অপ্রস্তুত হলো ইলমা।
ঈশান কিছুক্ষণ চুপচাপ ইলমার দিকে তাকিয়ে রইল, যেন তার মনের ভেতরে সবকিছু সাজাতে চেষ্টা করছিল। সে জানতো এই মুহূর্তে ইলমার জন্য কি করা উচিত এবং কিভাবে তাকে সাহায্য করা যাবে। তা সহজ উত্তর নয়, তবে ইলমার দিকে তার মনোযোগ ছিল এবং তাকে আশ্বস্ত করাতে হবে যে সে একা নয়, ঈশান তার পাশে আছে। আমি তোমার সাথে যাব ইলমা, তুমি চিন্তা করো না। তবে আমাদের একে একে চলতে হবে, তোমার নিরাপত্তা সবার আগে। এখন প্রথমে শান্ত থাকতে হবে, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করে নেব। ইলমার মুখে এক ধরনের প্রশান্তি দেখা দিল, যদিও তার ভিতরে এখনও অনিশ্চয়তা ও উদ্বেগ ছিল। ঈশান তাকে বসতে বলে একপাশে একটু এলো, ফোন বের করে কল করলো কাউকে। ওপাশে রিসিভ হতেই সে ডাকলো, রাফি। হ্যাঁ বল। রাফি, কিছু টাকা পাঠাতে পারবি দোস্ত? এমার্জেন্সি দরকার। কেন, কি হয়েছে? সব ঠিকঠাক? একটু ঝামেলায় পড়েছি। কি হয়েছে? ঈশান সংক্ষেপে সব খুলে বলল রাফিকে। রাফি শুনল, পরিস্থিতি বুঝল। এখন টাকাও নেই ঈশান আমার কাছে। সবশেষে বলল, এখন টাকাও নেই আমার কাছে, ওকে নিয়ে বাড়িও নিয়ে যেতে পারবো না, সব জেনে যাবে। না হলে মাও আছেন বাসায়, রাজি হবে না তিনি। সব জানতে পারলে সে রেগে যাবে, মানে সব দিকেই ঝামেলা। এখন আপাতত আশেপাশে কোনো হোস্টেলে বা হোটেলে আজকের জন্য ওকে রাখতে হবে। আচ্ছা আমি দেখছি, পাঠাচ্ছি টাকা। থ্যাংক ইউ সো মাচ, একটু তাড়াতাড়ি পাঠাস। ঈশান ফোন রাখলো। ইলমা বেঞ্চে বসেছিল। ঈশান তার দিকে এগিয়ে এলো। ইলমা এবার জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বলছিলে? ঈশান একটু ভয় পেল, ইলমা কিছু শোনেনি তো, তাহলে সমস্যা, সব জেনে যাবে। আর ইলমা সব জেনে গেলে তার জন্য ঝামেলা। ইলমা তাকে হয়তো ভুল বুঝবে, সমস্যা ক্রিয়েট হবে, যা আপাতত সে চায় না। সব ঠিক থাকুক, এখন ইলমাকে মিথ্যা হলেও বুঝিয়ে দিতে হবে একটা। ওই এমনি একটু দরকারি, তুমি চিনবে না। ইলমা ভুরু কুচকে তাকায়, এরপর মাথা নেড়ে অল্প ফ্যাকাশে হাসল। মাথায় অজস্র চিন্তা কুণ্ডলি পাকাচ্ছে, বুকের ভেতরে দিন দিন শব্দ হচ্ছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। ওদিকে কি অবস্থা কে জানে। তার ভাই ফায়াজ ছোট, সে সব সামনে নিতে পারছে কি না কে জানে। ফোনের নোটিফিকেশনের শব্দ। ঈশান নিজের ফোন চেক করলো, এরপর ইলমার দিকে তাকিয়ে বলল, চলো। কই যাব? সারা রাত কি এখানে থাকার ইচ্ছে আছে? কোনো একটা ব্যবস্থা তো করতে হবে থাকার, তাই না? ওঠো, চলো। ইলমা উঠে দাঁড়ালো, ঈশানের সাথে হাঁটতে হাঁটতে বলল, কোথায় থাকবে এখন? কিছুটা দূরে একটা হোটেল আছে, আপাতত আজকের রাতের জন্য ওখানে থাকো। তারপর তারপর কোথায় যাব? আজকের রাত কোনো মতে থাকো, কাল তোমাকে আবার তোমার বাসায় পৌঁছে দেবো। চলতে থাকা পা থেমে গেল ইলমার। ঈশান তা বুঝতে পেরে নিজেও থামল একটু সামনে। ইলমা অবাক হয়ে পেছন থেকে দেখছে ঈশানকে, দ্রুত পায়ে তার পাশে এসে বলল, একটু আগে এত কিছু বললে, এত সাহস দিলে, এখন কালকে বাসায় রেখে আসার কথা বলছো? পাগল তুমি? ইলমা, মাথা খাটাও। জীবনেও তুমি বাসা ছেড়ে বাইরে থাকতে পারবে? আজীবন কোনো দিনও কি তাদের এড়িয়ে চলে থাকতে পারবে? একটা না একটা টাইম তোমাকে নিজের বাসায় যেতেই হবে। বলে ঈশান হাঁটতে লাগলো। ইলমা দাঁড়িয়ে রইল রাস্তার মাঝে। ঈশান তাকে আসতে না দেখে ভুরু কুচকে ফেলল, পেছনে ফিরে তার দিকে তাকিয়ে বলল, কি হলো, আসো। বাড়ি যখন যেতে হবে তাহলে কালকে সকালে কেন, এখনই যাই। তোমার কাছে সলিউশনের জন্য এসেছিলাম, সেই বাড়ি যেতে বলছো তুমি? তাহলে কালকে অবধি অপেক্ষা না করে এখনই যাই না? আমি সেটা বলিনি। তো তো কি বলছো বলো? ইলমা, কেন রেগে যাচ্ছ? রেগে কি লাভ? তুমি এখন বাড়ি ফিরলে কেমন সিন ক্রিয়েট হবে সেটা ভাবো। কালকে সকাল হতে হতে তাদের রাগ কিছুটা হলেও কমে যাবে। ইলমা কিছু বলল না, চুপচাপ ঈশানের পাশ কাটিয়ে হেঁটে গেল। ঈশান দুদিকে মাথা নাড়িয়ে নিজেও মেয়েটার সাথে হাঁটতে লাগলো। ঈশান আর ইলমা হাঁটতে হাঁটতে এক সময় রাস্তার মোড়ের কাছে একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। হোটেলটা খুব একটা বড় না, কিন্তু সাফ সুতরা। ইলমা হোটেলের নামটা দেখলো, কয়েকবার নাম শুনেছে হোটেলটার, তবে আসা হয়নি। ঈশান গেটের সামনে দাঁড়িয়ে ইলমার দিকে তাকিয়ে বলল, এই হোটেলেই থাকবে,
আমি তোমার জন্য নিচে সব ব্যবস্থা করে দিয়ে এসেছি। ইলমা তেমন কোনো উত্তর দিল না, শুধু গাঢ় দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে থাকলো। ঈশান সেটা খেয়াল করলো। তার কণ্ঠ এবার একটু নরম হয়ে এলো। ইলমা, আমি জানি এটা একটা টাফ টাইম, কিন্তু সব কিছু একদিনে ঠিক করা যায় না, তাই না? তাই প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। কাল সকালে সব কিছু ঠিকভাবে আমি সামলে নেব। ইলমা একটু বিরক্তি নিয়ে বলল, তুমি সবসময় খুব হিসেবে কথা বলো, কখনো কি আবেগ দিয়ে ভাবতে পারো না? আবেগ দিয়ে সব ভাবা যায় না। সব জিনিস আবেগ দিয়ে ভাবলে তো বোকামি। আর সিরিয়াস ইস্যুতে তো তুমি নিজের বুদ্ধি না খাটিয়ে আবেগ খাটালে কোনোদিনও সলিউশন পাবে না। ইলমা মাথা নিচু করে সরে দাঁড়ায়। ঈশান তার দিকে ইশারা করে বলল, চলো ভেতরে যাই। দুজনে হোটেলের ভেতরে ঢুকলো। ঈশান রিসেপশনে দাঁড়ায়। ঈশানের সামনে কর্মচারীকে বলল, একজনের জন্য একটা রুম চাই। কর্মচারী বুকিং প্রক্রিয়া শুরু করলো। এদিকে ইলমা একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ চারপাশ দেখছিল। এই অচেনা জায়গাটা তার ভেতরে এক ধরনের অস্বস্তি হচ্ছিল। ঈশান সেটা বুঝতে পারল। কাগজপত্র ঠিকঠাক করার পর ঈশান ইলমার দিকে ফিরে এসে বলল, সব ঠিক হয়ে গেছে। 101 নম্বর রুম তোমার জন্য। যাও, রেস্ট নাও। ইলমা কিছু বলল না, শুধু ঈশানের দিকে তাকালো। তার চোখে এক ধরনের অসহায়তার ছাপ ছিল। ঈশান সেটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইলমা, চিন্তা করো না, আমি কাছে আছি। যদি কিছু লাগে শুধু জানাবে। তুমি কোথায় থাকবে? তুমি রুমে যাও, রেস্ট করো। ইলমা আর কথা বাড়ালো না, চুপচাপ চাবি নিয়ে রুমের দিকে এগোলো। পরের দিন সকালে সূর্যের আলোয় হোটেলের জানলার পর্দা ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করছে। ইলমা ধীরে ধীরে ঘুম থেকে উঠল। সারা রাত ক্লান্তি এখনও কাটেনি, কিন্তু তার মনটা কিছুতেই হালকা লাগছে না। ইলমা উঠে জানলার পাশে দাঁড়ালো। বাইরের রোদ মাখা রাস্তা আর মানুষের চলাফেরা দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলো ফোনের একাধিক মিস কল। ফোন হাতে নিয়ে দেখলো ঈশান বেশ কয়েকবার কল করেছে। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। এতক্ষণে ঈশান হয়তো অপেক্ষা করেছে নিচে। দ্রুত ফোন হাতে ফোন করলো ঈশানকে। ঈশান এক রিংয়ের ভেতরেই ফোন তুলল। ঘুম ভাঙলো? হ্যাঁ, তোমার কল দেখতেই পাইনি, সরি। সমস্যা নেই, রেডি হয়ে নিচে চলে আসো। ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। ঠিক আছে, 5 মিনিটে নামছি। ফোন রেখে ইলমা তাড়াতাড়ি রেডি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো। তার মুখে একটু দৃঢ়তা, একটু দ্বিধা। আজকের দিন কিভাবে কাটবে, কিভাবে সামলাবে সব কিছু, এটা ভাবতেই তার বুকের ভেতরে একটা চাপা অনুভব করলো। নিচে নেমে এসে দেখলো ঈশান এক কোণে বসে আছে, টেবিলে নাস্তা সাজানো। তাকে দেখে ঈশান উঠে দাঁড়ালো। ঘুম কেমন হলো? ভালো, তোমার? আমারও। চলো খেয়ে নাও, অনেক কাজ বাকি আছে। দুজন চুপচাপ নাস্তা করতে লাগলো। ইলমার মুখে কথা নেই, কিন্তু ঈশানের চোখে যেন তার অস্বস্তিটা যেন ধরা পড়ল। ভয় পেও না ইলমা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। টেনশন ফ্রি থাকো। তোমার মনে হচ্ছে সব ঠিকঠাক হবে? আই উইশ সব ঠিকঠাক হোক। আমার ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। আল্লাহ। ইলমা, শুধু নিজেকে শক্ত রাখো, সব ঠিকঠাক ভাবে হবে। ঈশানের কথা শুনে ইলমার চোখে যেন একটু সাহসের আলো জ্বলল। সে মাথা নেড়ে সায় দিল। নাস্তা শেষ করো, তারপর তোমাকে বাসায় পৌঁছে দিই। নাস্তা শেষ করে দুজনে হোটেল থেকে বেরিয়ে এলো। ঈশান একটা রিক্সা ডাকলো। রিক্সা উঠে বসলো ইলমাকে নিয়ে। ইলমা রিক্সায় উঠে ঈশানকে জিজ্ঞাসা করলো, শুনেছি তুমি বেশি ভালো ফ্যামিলি থেকে বিলং করো, তাহলে রিক্সায় কেন? ইলমার প্রশ্নে ঈশান কিঞ্চিত ভড়কালো, তবুও তা প্রকাশ না করে বলল, এমনি। রিক্সায় চলা কি খারাপ নাকি? হ্যাঁ, আমার ভালো লাগে এভাবে, তাই। ইলমা মাথা নাড়ল, হাসলো অল্প, অন্যান্য কথা বলতে শুরু করলো। ইলমার মনোযোগ অন্যদিকে গিয়েছে ভেবে স্বস্তির শ্বাস ফেলল ঈশান। তবে এভাবে কতদিন নিজের পরিচয় লুকিয়ে থাকবে সে? রাস্তা ধরে এগোতে এগোতে ইলমা মনে হলো এই যাত্রাটা তার জীবনের একটা বড় পরীক্ষা দিকে নিয়ে যাচ্ছে। ঈশানের পাশে বসে থাকা তার মনকে একটু হলেও শান্তি দিচ্ছে। বাসার কাছাকাছি এসে রিক্সা থামলো। তৈরি? যতটা হওয়া যায়। চিন্তা করো না, সব ঠিক হবে। তুমি যাও ভেতরে। ইলমা একটু হাসলো। ধন্যবাদ ঈশান, অনেক ঝামেলায় ফেলেছি কালকে, তার জন্য খুব
খুবই দুঃখিত আমি। ঈশান তার দিকে তাকিয়ে একটু ছোট্ট মুচকি হাসল, হালকা স্বরে বলল, সমস্যা নেই, এখন বাড়ি যাও, সবাই টেনশন করছে হয়তো। ইলমা মাথা নাড়ালো। রিক্সা থেকে নেমে ঈশানকে বিদায় দিয়ে ধীরে ধীরে বাসার ভেতরে হাঁটতে লাগলো। ঈশান তাকে দেখছিল। যতক্ষণ ইলমাকে দেখা গেল সে দেখল ধীরে ধীরে মেয়েটা চলে গেল বহু দূরে। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। রিক্সাওয়ালাকে বলল, মামা চলো। ইলমা বাসায় ঢুকে দেখলো বাড়ির পরিবেশ বেশ শান্ত। অবাক হলো একটু। ড্রয়িং রুমে কেউ নেই। সে ধীরে পায়ে ভেতরে এগিয়ে এলো স্বাভাবিকভাবে। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে একটা গ্লাস নিল টেবিল থেকে। পানি ঢেলে ঢকঢক করে পানি খেলো। টেবিলে গ্লাস রেখে পাশে ফিরতেই সপাটে চড় পড়ল তার গালে। ইলমা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার গাল জ্বলে উঠছে, কিন্তু তার চেয়েও বেশি অবাক করেছে এই আচরণ। মাথা তুলে তাকাতেই দেখতে পেল তার মা দাঁড়িয়ে আছে রাগে ফেটে পড়া চেহারা নিয়ে। তুমি কোথায় ছিলে ইলমা? এই রাত বিরাতে বাইরে থাকো লজ্জা করে না? আমাদের মান ইজ্জতের কথা কি একবার মনে হয় না তোমার? সবার সামনে এমন একটা সিন ক্রিয়েট করার মানে কি? বুঝতে পারছো ওদের সামনে আমাদের কেমন অপমান হয়েছে? ইলমা চুপচাপ দাঁড়িয়ে রইল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। কার সাথে ছিলে তুমি? কি করছিলে বলো? এই মুহূর্তে বাবাও ড্রয়িং রুমে এসে হাজির হলেন। তিনি দৃষ্টিটা দেখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এত রাত পর্যন্ত বাইরে থাকার কারণটা শুনতে চাই। কার সাথে ছিলে? ইলমা চাপা কণ্ঠে বলল, আমি। কি? তুমি? ওরা কেমন কথা শুনিয়েছে জানো? মাথা হেট হয়ে গিয়েছিল আমাদের। ইলমা কাপা গলায় বলার চেষ্টা করছিল, কিন্তু মার রাগে ফেটে পড়া চেহারা এবং বাবার গম্ভীর স্বর তার সাহস কেড়ে নিচ্ছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল। মা আবার ধমক দিয়ে বললেন, কথা বলতে এত দেরি হচ্ছে কেন? বলো কোথায় ছিলে আর কার সাথে ছিলে? ইলমা ভয়ে আর দ্বিধায় মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, একজন বন্ধু ছিল আমার সঙ্গে। মায়ের চিৎকার এবার আরও চড়া হলো। বন্ধু? ছেলে বন্ধু তো? কে সে? কোথায় থাকে? আর এভাবে রাত কাটানোর মানে কি? তুমি কি একবারও আমাদের কথা ভাবো না? বাবা তার হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, তোমার মায়ের কথাগুলো ঠিক ইলমা, তবে আমি সরাসরি জানতে চাই তুমি এসব কেন করলে? আমাদের মান সম্মান নিয়ে খেলছো কেন? ইলমা এবার মাথা তুলল। তার চোখে পানি জমে উঠেছে। আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, সত্যি বলছি। আমি শুধু এই বিয়ে করতে চাইছিলাম না। কত বোঝালাম, তোমরা বুঝতেই চাওনি। আমি। মা মাঝপথে বাধা দিলেন, তোমার এই কথাগুলো না একদম ফালতু। তোমার এইসব করার মানে আমাদের অসম্মান করা, তাই না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানেটা কি? আমাদের পছন্দে বিয়ে করবে না তো কি করবে? মেয়ে হয়েছো, বিয়ে করবে না কেন? কি করবে? এইসব রাত বিরতি করে বেরোবে? মা, এসব কি ধরনের কথা? পাগল হয়ে গেছো তুমি? আর আপুর বয়সই বা কত? এখনই আপুর বিয়ে নিয়ে এমন কেন করছো তোমরা? সময় কি পালিয়ে যাচ্ছে? আয়াজ, চুপ করো তুমি। ছোট মানুষ এসবে কথা বলে না। কেন আব্বু, চুপ কেন করব? আপুর নিজের লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার রাইট নেই? তোমরা কেন এমন করছো? মেয়ে হয়েছে তো কি হয়েছে? মানুষ না? নিজের উপর কোনো অধিকার নেই? তুমি এত কথা কেন বলছো ফায়াজ? চুপ করো। কারণ যাকে এসব বলছো সে আনার বোন নয়, সে আমার বোন হয়। আর আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলা হলে সেটা আমি সহ্য করব না, সে যেই হোক। ইলমা তাকালো ভাইয়ের দিকে কৃতজ্ঞ চোখে। এরপর মা বাবার দিকে তাকিয়ে বলল, বাবা মা, আমার কথা শোনার চেষ্টা করো। আমি কাউকে অসম্মান করতে চাইনি, কিন্তু আমার নিজের জীবন নিয়েও তো কিছু বলার অধিকার আছে নাকি? নিজের জীবন? তুমি কি বোঝো নিজের জীবন মানে? পরিবার ছাড়া মানুষ কিছুই না। আমরা তোমার জন্য যা ঠিক করেছি সেটাই তোমার মঙ্গলের জন্য। মা, আমি বুঝি তোমরা আমার ভালো চাও, কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিজে নিতে চাই। বিয়েটা অনেক বড় ডিসিশন। আমি এখনই বিয়ে করতে চাই না, বোঝার চেষ্টা করো। এখনই বিয়ে করতে চাও না নাকি আমাদের পছন্দে বিয়ে করতে চাও না? দুটোই। মায়ের চেহারা ক্রোধের রেখা আরও গভীর হলো। তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। বাবা তার পাশে গিয়ে চুপচাপ থাকলেন।
ফায়াজ পাশে দাঁড়িয়ে ইলমার পক্ষে কথা বলার জন্য প্রস্তুত ছিল। মা এবার ভাঙ্গা গলায় বললেন, আমাদের এত বড় সিদ্ধান্ত নিয়ে তুমি এমনভাবে অস্বীকার করছো ইলমা? মা, তোমাদের ভালোবাসা আর চিন্তা আমি বুঝি, কিন্তু তুমি কি বুঝতে পারছো এই সিদ্ধান্ত আমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে? যদি সেটা ভুল হয়, আমার সারা জীবন কষ্ট পেতে হবে। বাবা এবার মুখ খুললেন। আমরা কি তোমার শত্রু? আমরা যা করছি তা তোমার মঙ্গলের জন্যই করছি। বাবা, আমি জানি তোমরা আমার মঙ্গলই চাও, কিন্তু মঙ্গল কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, সেটা মানুষ নিজেই ঠিক করে। ফায়াজ এবার বাবার দিকে তাকিয়ে বললেন, আব্বু, আপুর কথাগুলো শোনো, সে কি বলতে চায় বোঝার চেষ্টা করো। বাবা আর কিছু বললেন না, চুপচাপ ইলমার দিকে তাকিয়ে রইলেন। মা এবার ফায়াজের দিকে, একবার ইলমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তুমি যা চাও সেটাই করবে, তাই তো? আমাদের কথা কোনো দাম নেই, আমরা কেউ না তোমার, তাই তো? মা, তোমাদের কথা আমার কাছে সবচেয়ে দামি, কিন্তু নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি নিজেই নিতে চাই। প্লিজ এটা বোঝার চেষ্টা করো। তোমার খারাপ চাই না আমরা। যেখানে বিয়ে দিচ্ছি সেখানেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই শেষ। এরপর আর একটা কথা আমি শুনতে চাই না ইলমা, কথাটা মাথায় রেখো। বলেই তিনি উঠে নিজের রুমে চলে যেতে লাগলেন। ইলমা স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে করেছে মা? তার সিদ্ধান্তের কোনো দামই নেই? সে কি নিজের লাইফের ডিসিশন নিতে পারবে না? এত বিরোধিতা করেও তারা বুঝছে না কেন? সে আচমকা চেঁচিয়ে উঠল, আমি এই বিয়ে করব না। এসব ভালো হচ্ছে না মা, কেন এমন করছো? গলা নামিয়ে কথা বলো। আমার বাড়িতে অসভ্যতামি করবে না। তোমরা এসব বন্ধ করো, আমিও এমন করব না। ভদ্রতা গুলে খেয়ে ফেলেছো তুমি, বেয়াদব মেয়ে। বেয়াদব আমি না মা, তোমরা যা করেছো সেটা ঠিক না। আমাকে জোর করে কিছু করতে পারবে না। ইলমা, নিজের ঘরে যাও, একটা আজে বাজে কথা বলবে না আর। ইলমা তবু কিছু বলতে নিচ্ছিল। বাবা আবার ধমক দিয়ে তা দেখে। রাগে দুঃখে মেজাজ হারিয়ে নিজের ঘরে চলে এলো ইলমা। ঘরে এসে বিছানায় মাথা চেপে বসলো। রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সামলালো সে নিজেকে। বিয়ে করো বললেই হলো, এই বিয়ে সে করবে না, কিছুতেই না। না জেনে শুনে না দেখে বিয়ে এভাবে? তার নিজের ইচ্ছে কি কোনো দাম নেই? ইলমা বহু কষ্টে শান্ত করলো। বিছানা হাতড়ে ফোন নিল। কন্ট্যাক্ট লিস্ট ঘেটে নির্দিষ্ট নম্বরে ফোন করলো সে। ওপাশে ফোন রিসিভ হতেই ইলমা বলল, আমায় বিয়ে করবে ঈশান?